সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি আবার আজকে তোমাদের সামনে হাজির হলাম আমাদের যে পরিমাণগত রসায়ন তৃতীয় চ্যাপ্টার সেটার বাকিটুকু কন্টিনিউ করার জন্য। ওকে, আশা করি তোমরা এবং তোমাদের পরিবারের সকলেই ভালো আছো এবং স্বাস্থ্য সুরক্ষা যেগুলো ওগুলো হলো ঠিক মতো পালন করছো। কাজে সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ক্লাসগুলো কন্টিনিউ করছো। ওকে, আসো আমরা গতকাল পিপিএম দিয়ে শেষ করেছিলাম, যদিও আমি পিপিএম এর পুরোটুকু কমপ্লিট করতে পারিনি। তো আসো আজকে আমরা পিপিএম থেকে শুরু করে কন্টিনিউ করব। ওকে, তাহলে আমি একটু বোর্ডে যাই। আসো, পিপিএম আমরা গতদিন লিখেছিলাম যে পিপিএম ইকুয়ালস যেটাকে আমরা বলি পার্টস পার মিলিয়ন। ইকুয়েশনটা ছিল, যদি আমি এখানে 1 দেই তাহলে হবে 1 ppm ইকুয়ালস 1 মিলিগ্রাম পার লিটার। রিলেশনটা ছিল আমাদের এরকম। ওকে, আচ্ছা, তাহলে ppm আমরা বলেছি পার্টস পার মিলিয়ন, অর্থাৎ 1 মিলিয়ন বস্তুর মধ্যে আমার যে টার্গেট বস্তু কয়টা আছে সেটা বের করাটাই হলো ppm এর কাজ। ওকে, এখন আসো এই ppm কে আমরা যদি এক্সপ্লেইন করি, 1 মিলিয়ন আমরা জানি 1 মিলিয়ন মানে হলো 10 লাখ, 10 লক্ষ। তাহলে 10 লক্ষ লিখতে গেলে তুমি দেখো একের সামনে কয়টা শূন্য দিতে হয়? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, এগুলো আমার 1 লাখ। ওকে, তাহলে তার সাথে যদি আমি আরেকটা শূন্য দিই তাহলে হলো 10 লাখ। তাহলে আমরা দেখতে পাচ্ছি একের সামনে 1 2 3 4 5 1 2 3 4 5 6, যদি আমরা একের সামনে 6টা শূন্য দিই তাহলে হয় 10 লাখ। তাহলে আমি দেখব টোটাল 10 লক্ষ বস্তুর মধ্যে আমার টার্গেট বস্তু কয়টা আছে। ওকে, আমরা কালকে একটা एग्जांपल দিতে গিয়ে বলেছিলাম, ধরো আমি যে 10 লক্ষ বলকে এক জায়গায় করলাম। ওকে, আচ্ছা, এর মধ্যে আমি দেখতে পেলাম 10টা আছে লাল বল। তাহলে 10 লাখের মধ্যে আমার টার্গেট বস্তু হলো লাল বল। হ্যাঁ, তাহলে 10 লাখের মধ্যে 10টা লাল বল। সো আমি বলতে পারি আমার বলের কনসেন্ট্রেশন হবে 10 ppm। ওকে, তুমি বলতে পারো 10 ppm। আবার যদি আমরা এভাবে বলি, গতকাল আমরা বলেছিলাম ধরো 10 লক্ষ মানুষ এক জায়গায় জড়িত হয়েছে। ওকে, সারা ওয়ার্ল্ড থেকে, এর মধ্যে দুজন প্রধানমন্ত্রী আছেন। ওকে, তাহলে আমরা বলতে পারি 2 ppm প্রধানমন্ত্রী, এরকম বলতে পারি আমরা। ওকে, তাহলে এটা হলো একটা টার্গেট বস্তু, টোটাল কতটুকু বস্তু? 10 লক্ষ। এর মধ্যে আমার টার্গেট আমি যেটা নির্ণয় করতে চাচ্ছি সেটা কয়টা আছে, সেটাই হলো তোমার ppm। ওকে, এখন আমরা ল্যাবে এটাকে সিম্পলিফাই করার জন্য, আমরা যখন ল্যাবে ক্যালকুলেশন করব তখন এটাকে ওই যে দ্রবণের ফর্মে ফেলার জন্য আমরা এটাকে প্রকাশ করে দেব 1 মিলিগ্রাম পার লিটার বলি, আমরা এটাকে বলি ppm। ওকে, এখন আসো, কালকে আমি একটা কোশ্চেন দেখলাম, আমাদের একজন ছাত্র কোশ্চেন করেছে যে এটা আইডিয়াল কেন। যেমন আমরা কালকে শিখেছি যে মোলারিটি হচ্ছে মোলারিটি প্রকাশের সুবিধাজনক। তাহলে ওর কোশ্চেন ছিল তাহলে মোলারিটিকে কেন আমরা আইডিয়াল বলছি। ওকে, আসলে এখানে আইডিয়ালের কিছু নাই। আমাদের হলো প্রকাশের সুবিধার্থে যেটা দরকার। ওকে, যেমন ppm আমরা কখন ইউজ করি, কেন আমরা ল্যাবে সব দ্রবণকে ppm এ লিখি না? আসলে ppm এ প্রকাশ করি সেই সকল দ্রবণকে, হ্যাঁ, যেখানে ঘনমাত্রাটা থাকে অনেক অনেক কম। যেমন ধরো আমি একটা एग्जांपल দেই, একদম প্র্যাকটিক্যাল एग्जांपल। যেন হু এর অ্যাকসেপ্টেবল লিমিট আর্সেনিকের জন্য, যে পানিতে কি মাত্রায় আর্সেনিক থাকলে সেটা আমাদের ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো, সেটা তোমরা দেখতে পাবা লেখা আছে, ওয়েবসাইটে গেলেও তুমি দেখতে পাবা 10 ppb। ppb, এই যে আরেকটা টার্ম দেখো 10 ppb। তাহলে 10 ppb কে যদি তুমি এখন এই ppm এ নিয়ে আসো, তাহলে তোমাকে এটাকে ppm কে ppb কে যদি 1000 দিয়ে ডিভিশন করো, ডিভাইডেড করো, ভাগ দাও, তাহলে এটা ppm এ চলে আসে। ওকে, তাহলে আমরা লিখতে পারি এটাকে, দেখো তো এটাকে যদি 1000 দিয়ে আমি ভাগ দিই, ধরো এটাকে আমি 1000 দিয়ে ভাগ দিলাম, হ্যাঁ, তাহলে রেজাল্টটা কি হবে? 0.01 ppm। অর্থাৎ আর্সেনিক কনসেন্ট্রেশন যদি এই মাত্রায় থাকে পানিতে, তাহলে সেই পানিটা আমরা পান করতে পারবো। এটা আমাদের জন্য বিপজ্জনক না, এটা আমাদের জন্য সেফ। তাহলে এই যে দেখো, একবার আমি ppm ইউজ করলাম, আরেকবার ppb ইউজ করলাম, আরেকবার ppm ইউজ করলাম। ওকে, এখন তুমি যদি বলো কোনটা আইডিয়াল, এখানে আসলে আইডিয়ালের ব্যাপার না, এটা হলো প্রকাশের সুবিধাজনক কোনটা। হ্যাঁ, দেখো আমি যদি এটাতে বলি তাহলে একটা রাউন্ড ফিগার 10 ppb, কিন্তু আমি যদি ppm এককে বলি তাহলে এটা দাঁড়াচ্ছে 0.01। তাহলে এটা একটু সাধারণের জন্য বলা টাফ। যারা কেমিস্ট্রিতে একটু ভালো বা কেমিস্ট্রি নিয়ে একটু চিন্তা করো তাদের জন্য ইজি, বাট সবার জন্য কিন্তু এটা ইজি না। কাজে আমি যদি বলি ppb এককে, এটা প্রকাশে বলাতে সুবিধাজনক, রাউন্ড ফিগার 10 ppb। কিন্তু আমি যদি এটাতে বলি এটা কনভিনিয়েন্ট না। ঠিক আছে,
তাহলে এটাই এখানে হলো আদর্শ বা ইয়ের কিছু না, হ্যাঁ, যে এটাই আইডল, এটাকে ফলো করতে হবে, নো, তুমি যেটাতে প্রকাশের সুবিধাজনক সেটা। এখন যদি তুমি এই পিপিবি 10 পিপিবি অথবা 10 পিপিএম কে যদি মোলারিটিতে নিয়ে আসো, তাহলে একটা রিলেশন আছে পিপিএম থেকে মোলারিটিতে যাওয়ার রিলেশনটা আমি তোমাদের একটু লিখি, সেটা হলো C equal to 1000 এই যেটা C equal to ppm by 1000 m, এই যে খেয়াল করো এটা একটা রিলেশন। আমরা একটু পরে যাবো ওই স্লাইডে যে এটা কি করে আসে, এটা কি করে আসে এবং তুমি কি করে এটাকে ক্যালকুলেশন করবে, আমরা একটু পরে যাবো ওই স্লাইডে। তার আগে আমি যেহেতু প্রাসঙ্গিক কোশ্চেনটা করেছো সেটাকে রেসপন্স করার জন্য এটাতে যাচ্ছি। তাহলে আমরা কনসেন্ট্রেশনটা যদি থাকে ppm এ, সেটাকে যদি আমি মোলারিটিতে নিতে চাই, তাহলে রিলেশনটা আমাদের হলো এরকম যে ppm by 1000 m, ppm by 1000 m। তাহলে ppm ভ্যালু আমি কত পেলাম, এই যে দেখতে পেলাম তুমি ppm হয়েছে 0.01। ওকে, আচ্ছা, নিচে হলো রিলেশনের 1000, আমরা কিন্তু মুখস্থ করব না, এই রিলেশন কি করে আসে এটা আমি তোমাদেরকে এক্সপ্লেইন করব, হ্যাঁ, ওকে, ইনটু আর্সেনিকের জন্য যে ভর, আর্সেনিকের ভর হলো আমি ধরে নেই এটা 74 পয়েন্ট সামথিং, আমরা এটাকে রাউন্ড ফিগার 75 করে। তাহলে তুমি যদি এটা ক্যালকুলেশন করো দেখা যাবে এটা রেজাল্ট হয়ে যাবে এরকম 1.33 ইনটু 10 টু দি পাওয়ার -7 মোলার। তাহলে দেখো তুমি যদি বলো মোলারিটি স্ট্যান্ডার্ড আইডল, ওকে তুমি বলতে পারো, বাট আসলে লজিক আপনার কথাটা, হ্যাঁ, এই যে এই ফিগার বলা খুবই টাফ, এটা হলো কেমন যেন আমাদের কাছে অ্যাকসেপ্টেবল না, হ্যাঁ, খুবই টাফ বলা। সো কোনটা কন্টিনিউয়েন্ট, আমি যদি তিনটা ইউনিট কম্পেয়ার করি পিপিবি, পিপিএম, মোলারিটি, তিনটা কম্পেয়ার করলে দেখি যে আমাদের এটাই কনভিনিয়েন্ট, এটা রাউন্ড ফিগার। সো এইজন্য আমরা বলি আর্সেনিকের অ্যাকসেপ্টেবল কনসেন্ট্রেশন হলো কত, 10 ppb। ঠিক আছে, তাহলে কোনটা, এটা আইডল না বা এটা ভালো এটা খারাপ তা না, তোমার সুবিধার জন্য যেই ওয়েতে এক্সপ্লেইন করাটা সুবিধাজনক সেটাই করব। বাট আমরা পিপিবি, পিপিএম এগুলো কখন ইউজ করি, যখন হলো যে কোনো একটা দ্রবণের মধ্যে ওই বস্তুর কনসেন্ট্রেশন অনেক কম থাকে, সেক্ষেত্রে আমরা এগুলো ইউজ করি। আর ল্যাবে সচরাচর আমরা ইউজ করি হলো দুটো, একটা হলো পার্সেন্টেজ আর একটা হলো আমাদের মোলারিটি, এই দুটো হলো বেশি ফলো করি, হ্যাঁ। তাহলে কোনটাই আইডল করব না, হ্যাঁ, আমি মনে হয় তোমার কোশ্চেন এখানে শেষ করলাম। সো নেক্সট কন্টিনিউ। আচ্ছা, এখন আমি যে বিষয়টা যাব সেটা হলো, এটা আমি একটু মুছে ফেলি। এখন আমরা যে জায়গাটা যাব সেটা হলো আমাদের আসলে যে এই যে আমি লিখলাম ppm equals 1 মিলিগ্রাম পার লিটার, এটা যে লিখলাম, হ্যাঁ, এটাই যে 10 লক্ষকে অ্যাড্রেস করে, 10 লক্ষকে যে অ্যাড্রেস করে সেটা আমি কি করে বুঝবো? দেখো তো আমরা এটাকে লিখতে পারি কিনা এরকম 1, এই মিলির পরিবর্তে আমি গতদিন বলেছি মিলি মানে হলো 10 টু দি পাওয়ার -3, তাহলে মিলি চলে গেল জি এর জি, মিলির পরিবর্তে আমি লিখলাম হলো 10 টু দি পাওয়ার -3 আর গ্রামের জি, আর লিটারকে আমি লিখতে পারি 1000 মিলিলিটার। দেখো তো এরকম লিখতে পারি আমরা, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটাকে যদি তুমি সিম্পলিফাই করো, এটাকে এই 10 টু দি পাওয়ার -3 নিচে চলে আসবে, তাহলে তুমি এরকম লিখতে পারো 1 গ্রাম বাই, এখন দেখো 1000 মানে একের সামনে তিনটা শূন্য, উপরের আরো তিনটা যদি আসে তাহলে টোটাল আসে 6টা, 1 2 3 4 5 6, এত মিলিলিটার এটাকে লিখতে। ওকে, তাহলে এখন খেয়াল করো উপরে আছে গ্রাম, নিচে আছে মিলিলিটার। আমরা জানি সিজিএস এ 1 মিলিলিটার বা 1 সিসি পানির ভর হলো 1 গ্রাম। ওকে, তাহলে তুমি কল্পনা করতে পারো এটা হলো 10 লক্ষ গ্রাম। তাহলে দেখো তো 10 লক্ষ গ্রাম পানির মধ্যে আমার 1 গ্রাম বস্তু আছে। তাহলে ওই যে ppm এর সংখ্যায় যে 10 লক্ষের মধ্যে যদি একটা থাকে তাহলে আমরা 1 ppm বলি। লজিকটা বোঝা গেল? চোখ বন্ধ করে মুখস্থ করা যাবে না, ঠিক আছে? কারণ এগুলো সায়েন্সে যত কিছু বের হয়েছে, যত বিক্রিয়া, যত কিছু এসেছে, যত ইকুয়েশন, সবকিছু লজিক দিয়ে এসেছে। ওকে, লজিকের বাইরে কিছুই আসে না। তোমাকে চিন্তা করতে হবে যে স্যার একটা বলে দিল আমি বাসায় বসে বসে মুখস্থ করলাম, তাহলে সায়েন্স পড়া মিনিংলেস। ওকে, কারণ ডে বাই ডে আগাতে হবে। আমি যা শিখেছি তোমাকে আমার চেয়ে আরো বেশি কিছু জেনে সামনের দুনিয়াকে ফেস করতে হবে, ঠিক আছে? যেমন ধরো চিন্তা করো তো 10 বছর আগে করোনা ভাইরাস বলতে দুনিয়াতে কিছু ছিল না, এখন দেখো সারা দুনিয়া উঠে পড়ে লেগেছে যে কি করে এই করোনা ভাইরাসের ভ্যাকসিন বা অ্যান্টিবায়োটিক অথবা ধরো যে এটার ওষুধ আবিষ্কার করা যায়। হ্যাঁ, তাহলে আমি বলতে পারি এখন তোমাকে এই কথা যে 10 বছর আগে যে ভাইরোলজি যেটা ছিল, ভাইরাস সম্পর্কে যারা যত বেশি জানতো, এখনকার স্টুডেন্টদের আরো বেশি জানতে হবে।
ওকে, তাহলে মেসেজটা হলো এটাই, আমরা চোখ বন্ধ করে কিছুই বুঝতে পারবো না, সবকিছু লজিক দিয়ে এক্সপ্লেইন করার চেষ্টা করবো। কি ক্লিয়ার পেয়েছো তো? তাহলে আমরা দেখলাম 1 মিলিগ্রাম পার লিটার মানেই হলো যে 10 লক্ষ ml পানিতে একটা বস্তু 1 গ্রাম আছে, তাহলে আমরা এটাকে ppm বলতে পারি। দেখেছো সুন্দর মিলে গেছে। ওকে, এখন আসো সব সময় যে এরকম হবে তা না। হ্যাঁ, ধরো আমি একটা তোমাকে একটা সিম্পল एग्जांपल দিই। হ্যাঁ, ধরো আমি তোমাকে বললাম যে 1 লক্ষ, 1 দশক শতক সহস্র অযুত লক্ষ, 1 লক্ষ আপেলের মধ্যে 2টা গ্রিন অ্যাপল আছে। গ্রিন। তোমাকে যদি আমি বলি যে 1 লক্ষ অ্যাপলের মধ্যে, মানে 1 লক্ষ আপেলের মধ্যে 2টা সবুজ আপেল আছে, তাহলে তুমি যদি বলো এখন যে কত ppm সবুজ আপেল আছে, তাহলে তুমি খেয়াল করো তো 1 লক্ষের মধ্যে আছে 2টা, তাহলে 10 লক্ষের মধ্যে হবে কত? 2 into 10 20, তার মানে 20 ppm গ্রিন আপেল। তুমি বলতে পারো। কি ক্লিয়ার এটা? এরকম एग्जांपल। আচ্ছা, আবার দিয়ে আমরা ধরো যে আমি যদি বলি 1000 টা আমের মধ্যে যে রাজশাহীর আম আছে 5টা, 1000 আমের মধ্যে রাজশাহীর আম কয়টা? 5টা। তাহলে তুমি এখন হিসাব করো, দেখো 1000 এর সামনে কয়টা শূন্য? 3টা, কিন্তু 10 লক্ষ হতে গেলে তোমার কয়টা শূন্য লাগবে? 6টা। তাহলে এই পাশে যদি আরো আমি 3টা শূন্য অর্থাৎ 1000 দিয়ে গুণ দেই, এই পাশেও আমাকে 1000 দিয়ে গুণ দিতে হবে, হয়ে গেল। তাহলে কয়টা হয়? 5000 টা। এই তো হয়ে গেল। তার মানে আমি বলতে পারি ওই প্রাথমিক যে ডাটা ওটা থেকে আমি বলতে পারছি যে কত ppm রাজশাহীর আম? 5000 ppm রাজশাহীর আম। এভাবে তুমি যে কোনোটারই ppm বের করতে পারো। ওকে, তোমাকে চিন্তা করতে হবে আমাকে যে নাম্বারটা দেওয়া আছে, যেমন এই যে 1000 এর মধ্যে 5টা বা 1 লক্ষের মধ্যে 2টা, সেখান থেকে আমি রিলেশনটা তৈরি করব হলো 10 লক্ষের জন্য। ওকে, কারণ তাহলে আমাকে মিলিয়নে নিয়ে যেতে পারি। এই হলো আমাদের ppm এর মোটামুটি কথাবার্তা। ওকে, আর যদি ঘনমাত্রা আরো কমে যায় তখন আমরা এটাকে ppb তে প্রকাশ করি। ওকে, তাহলে তোমাকে যে ক্ষেত্রে প্রকাশে যেটা সুবিধাজনক আমি সেটা নিয়েই ডিল করব। এখানে এটা আইডল, এটা বস, আর এটা পচা, এটা খারাপ, নো, এরকম না। কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের গেল ppm। এখন আসো আর একটা টার্ম রয়ে গেছে, আমি 5টা কভার করেছি, আমি এগুলো একটু মুছে ফেলি। এখন আর একটা আছে, সেটা হলো আমাদের নরমালিটি। সেটা একটু আমি বলি, তোমাদের সিলেবাসে যদিও নরমালিটি একেবারেই কম কনসেন্ট্রেশন, কিন্তু তোমার লাগে এটা। হ্যাঁ, অনেকে এটা জানতে চাইছো, আমি একটু টাচ করব যে নরমালিটি বিষয়টা কি। ওকে, আচ্ছা, কালকের মধ্যে আসি আমরা নরমাল সলিউশন। ওকে, নরমাল দ্রবণ। আসো, নরমাল দ্রবণ ইকুয়াল টু হলো 1 তুল্য ওজন, 1 তুল্য ওজন পরিমাণ দ্রব ডিভাইডেড বাই হলো আমাদের 1 লিটার দ্রবণ। ওই যে কালকের মতই আমরা তাহলে সংজ্ঞাটাকে ডিফাইন করে আসো। নিচে আছে আমার 1 লিটার দ্রবণ, সো আমি বলবো 1 লিটার দ্রবণে যদি 1 তুল্য ওজন পরিমাণ দ্রবীভূত থাকে তবেই সেই দ্রবণকে বলা হবে নরমাল দ্রবণ। ওকে, তাহলে এটা রেজাল্ট কত দাঁড়াচ্ছে? 1 নরমাল। এককটাকে আমরা প্রকাশ করি ক্যাপিটাল এন দ্বারা, 1 নরমাল। ওকে, আচ্ছা, এখন আমাদের এইটা বুঝতে গিয়ে আবার বলছি সংজ্ঞাটা, যদি নিচেরটাকে আগে বলতে হয়, আমি গতদিনে বলেছি যদি 1 লিটার দ্রবণে 1 তুল্য ওজন পরিমাণ বস্তু দ্রবীভূত থাকে তবে সে দ্রবণকে বলা হয় নরমাল দ্রবণ। ওকে, এখন একটা কোশ্চেন দ্বারা আমি তোমাদেরকে নতুন একটা টার্ম নিয়ে আসছি, তুল্য ওজন। এখন সংজ্ঞাটা আগে তোমাকে বুঝতে হবে যে তুল্য ওজনের সংজ্ঞাটা কি। তুল্য ওজনের সংজ্ঞাটা হলো এরকম, আমরা এরকম লিখতে পারি 1 গ্রাম হাইড্রোজেন অথবা 8 গ্রাম অক্সিজেন অথবা 35.5 গ্রাম ক্লোরিন। আমি সবগুলোকে পারমাণবিক ফর্মে লিখলাম। ওকে, এখানে হাইড্রোজেনকে দেখো পরমাণু ফর্মে লিখেছি, অক্সিজেনকে দেখো পরমাণু ফর্মে লিখেছি, ক্লোরিনকে দেখো পরমাণু ফর্মে লিখেছি। ওকে, আচ্ছা, এখন আসো এই যে তিনটা আমি বললাম সংজ্ঞাটা কি করে বলবো? তুল্য ওজনের সংজ্ঞা বলছি কিন্তু আমি। হ্যাঁ, কোন বস্তু যত গ্রামের মধ্যে, দেখো কি বলবা, কোন বস্তু যত গ্রামের মধ্যে 1 গ্রাম হাইড্রোজেন অথবা 8 গ্রাম অক্সিজেন অথবা 35.5 গ্রাম ক্লোরিন বিদ্যমান থাকে সেই ওজনটুকুই হলো তার তুল্য ওজন। ক্লিয়ার? ওকে, আমি একটা एग्जांपल দিই, যেমন ধরো HCl, আবার লিখি H2SO4। এই দুইটা তুমি তুল্য ওজন বের করবে, এদের তুল্য ওজন কত এটা বের করবে তুমি, তুল্য ওজন। ওকে, খেয়াল করো, তাহলে HCl এর ভর কত? আমরা জানি হাইড্রোজেনের ভর 1, ক্লোরিনের ভর 35.5, দুইটা মিলে হয় 36.5।
আর সালফিউরিক অ্যাসিডের ভর কত খেয়াল করো তো, হাইড্রোজেনের হলো 1 * 2 তাহলে 2, সালফারের 32 আর অক্সিজেনের হলো 16 * 4 তাহলে তোমার হবে টোটালটা হবে 98 আমি লিখলাম। ওকে, তাহলে এটা কি HCl এর আণবিক ভর, এটা হলো সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর। আবার তুল্য ওজনের সংজ্ঞা কি বললাম, কোন বস্তুর যত গ্রামের মধ্যে, আবার বলছি, কোন বস্তুর যত গ্রামের মধ্যে 1 গ্রাম হাইড্রোজেন অথবা 8 গ্রাম অক্সিজেন অথবা 35.5 গ্রাম ক্লোরিন বিদ্যমান থাকে সেই ওজনটুকুই হলো তার তুল্য ওজন। ওকে, তাহলে দেখো তো এই 36.5 গ্রাম HCl এর মধ্যে হাইড্রোজেন কত গ্রাম, 1 গ্রাম, তার মানে কি এই 36.5 গ্রামই হলো তুল্য ওজন। তাহলে HCl এর তুল্য ওজন হলো 36.5। আবার বলছি, আমাদের সংজ্ঞা বলছি কোন বস্তু, যেহেতু এখানে অক্সিজেন আমরা বিবেচনা করছি না, হাইড্রোজেনই পেয়ে গিয়েছি, সো আমরা হাইড্রোজেন দিয়ে সংজ্ঞাটাকে ক্লিয়ার করি, ওদিকে আর না যাই। আচ্ছা, এটা আমি একটু পরে এক্সপ্লেইন করছি কেন ওগুলাকে নিয়ে আসলাম এবং কেন ওই ওয়েটটা ফিক্স করলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে HCl এর ভর হলো 36.5, এর মধ্যে হাইড্রোজেন 1 গ্রাম। তাহলে আমার সংজ্ঞা কি ছিল, কোন বস্তু যত গ্রামের মধ্যে 1 গ্রাম হাইড্রোজেন থাকে সেটাই হলো আমার তুল্য ওজন। তাহলে খেয়াল করো তো 36.5 গ্রামে 1 গ্রাম হাইড্রোজেন আছে, তাহলে এটাই তার তুল্য ওজন। ক্লিয়ার? ওকে, এবার নিচেরটা আসো। এখানে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হলো 98, এর মধ্যে কয় গ্রাম হাইড্রোজেন আছে, 2 গ্রাম। তাহলে 2 গ্রাম থাকে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের মধ্যে, 1 গ্রাম থাকলে কত গ্রামের মধ্যে, 98 কে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের এই তুল্য ওজনটা হবে 98/2 ইকুয়ালস হলো 49। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে সালফিউরিক অ্যাসিডের তুল্য ওজন কত, তোমাকে বলতে হবে 49। আবার বলছি, আমাদের সংজ্ঞা বলছে কোন বস্তু যে ওজনের মধ্যে, যতটুকু ওজনের মধ্যে 1 গ্রাম হাইড্রোজেন থাকে, 98 এর মধ্যে আছে 2 গ্রাম হাইড্রোজেন, তাহলে 1 গ্রাম হাইড্রোজেন থাকবে কতর মধ্যে, 49 এর মধ্যে। এটা হয়ে গেল, তুমি এভাবে তুল্য ওজন বের করবা। ওকে, আচ্ছা, তাহলে এই তুল্য ওজনকে ধরো তোমাকে যদি বলি 1 নরমাল সালফিউরিক অ্যাসিড দ্রবণ বানাও, 1 নরমাল সালফিউরিক অ্যাসিড দ্রবণ বানাও, তাহলে তুমি জেনে যাচ্ছ এক তুল্য ওজন পরিমাণ সালফিউরিক অ্যাসিড মানে কত গ্রাম, 49 গ্রাম। তাহলে 49 গ্রাম নিয়ে তুমি যদি 1 লিটার দ্রবণ তৈরি করো, হ্যাঁ, বা 1000 ml অথবা 1 লিটার, তুমি যেটাই বলো, 1000 যদি মিলিলিটারে বলো তাহলে লিখতে হবে 1000 মিলিলিটার, আর যদি লিটারে বলো তাহলে বলতে হবে 1 লিটার। তাহলে তুমি যদি 1 লিটার দ্রবণে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড দিয়ে দাও তাহলে এই 1 নরমাল সালফিউরিক অ্যাসিড দ্রবণ হয়ে যাবে। আর যদি HCl টা বানাতে চাও তাহলে 36.5 গ্রাম HCl নিয়ে তুমি যদি 1 লিটার দ্রবণ তৈরি করো তাহলে তোমার দেখো 1 নরমাল হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়ে গেল। ওকে, আচ্ছা, এখন আসো এই যে সংজ্ঞাটা আমরা বললাম, কোন বস্তু যত গ্রামের মধ্যে 1 গ্রাম হাইড্রোজেন অথবা বলতে হবে কিন্তু, অথবা 8 গ্রাম অক্সিজেন অথবা 35.5 গ্রাম ক্লোরিন এই পরিমাণ থাকে, সেই পরিমাণটাকে বস্তু সেই ওজনটাকে আমরা বলি তুল্য ওজন। এখন কেন এখানে আমি 8 গ্রাম অক্সিজেন নিয়ে আসলাম, কেন আমি এখানে এটা নিয়ে আসলাম, তাহলে এই যে তুল্য আসলে 1 গ্রাম হাইড্রোজেনের ইকুইভ্যালেন্ট হলো বা তুল্য পরিমাণ হলো 8 গ্রাম অক্সিজেন, অথবা তুমি বলতে পারো 1 গ্রাম হাইড্রোজেনের ইকুইভ্যালেন্ট হলো 35.5 গ্রাম ক্লোরিন। এটা পরমাণু টু পরমাণু ভেরি করে। আমরা যদি প্র্যাকটিক্যাল एग्जांपल দিই, দেখো আমরা এভাবে বিবেচনা করতে পারি, সেটা কি, যেমন ধরো যে আমেরিকার মুদ্রার নাম কি, আমরা জানি ওটাকে বলি ইউএস ডলার। ওকে, আর আমাদের মুদ্রার নাম কি, আমরা বলি এটাকে টাকা। ঠিক আছে, তাহলে আমি যদি লিখি 1 ডলার ইকুয়ালস, আমি কি 1 টাকা লিখবো, আমি কি 1 টাকা এটাকে লিখতে পারি যে ওদের মুদ্রা আমাদের মুদ্রা সমান, এটা কি সমান না? ঠিক আছে, ওদের দেখা যাচ্ছে 1 ডলার মানে হলো আমাদের দেশে যদি আজকে রেট বিবেচনা করি এটা অলমোস্ট 85 টাকা। কত টাকা? 85 টাকা। তাহলে দেখো এই একটার সাথে আরেকটার তুলনা, তাহলে আমরা বলতে পারি 1 ডলার ইকুইভ্যালেন্ট টু, আমরা ইকুইভ্যালেন্ট অনেক সময় এভাবে তিন চিহ্ন দেই, তিনটা ইকুয়ালস। ওকে, তাহলে 1 ডলার ইকুয়ালস 85 টাকা। ওকে, তাহলে এই যে দেখো টাকার কারেন্সি, এটা হলো ওয়ার্ল্ড নির্ধারণ করে দেয়, মার্কেট বলে দেয় যে 1 ডলারে কত টাকা হবে। হ্যাঁ, আমাদের দেশে যেমন বাংলাদেশ ব্যাংক বলে দেয়, এটা ফ্রি হয়ে গেছে, মার্কেট সিদ্ধান্ত নেয়, এখন বাংলাদেশ ব্যাংক বলে দেয় হ্যাঁ যে কত টাকা হবে, মার্কেটের ডিমান্ডে যে যত টাকা দিয়ে কিনে ওটাই ফিক্স হয়ে যাবে। আচ্ছা, তা আমরা ওটাতে পাবো। তাহলে এখানে আমাদের ভিত্তিটা কি, এই যে 1 গ্রাম হাইড্রোজেন, এখানে বলছি 8 গ্রাম অক্সিজেন, এখানে বলছি 35.5 গ্রাম, এখানে মেইন ফ্যাক্টরটা হলো যোজনী, যোজ্যতা। ঠিক আছে, এই যে হাইড্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, এদের যোজনী কত। হ্যাঁ, এই যে যোজনী দেখো, এখন আবার যোজনী মুখস্থ করা শুরু করে দিও না। হায় হায়, যে এই স্যালারিটা পড়তে গিয়ে তো দুনিয়ার সব মুখস্থ করা লাগতেছে। আমি বলছি কি, কালকেও বলছি যে দুনিয়ার সব মুখস্থ বাদ দিয়ে আমাদের বুঝতে হবে। হ্যাঁ, আসো যে আমরা যেহেতু এগুলো হলো এসএমপি ব্লক মডেল, এগুলা যোজনীর সঙ্গে একেবারে সিম্পল। তুমি দেখবা ওর নিকটতম নিষ্ক্রিয় গ্যাস কোনটা,
ঠিক আছে, আমি ডি ব্লকে যাচ্ছি না, এদের ক্ষেত্রে এই সংজ্ঞাটাই সিম্পল। হ্যাঁ, সো আমি তোমাকে এটা দিয়ে শিখিয়ে দিচ্ছি যে যোজনীর সংজ্ঞা কি। দেখো হাইড্রোজেনের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হলো হিলিয়াম। এখন তুমি চিন্তা করবা যে হাইড্রোজেনে কয়টা ইলেকট্রন আছে, হিলিয়ামে কয়টা ইলেকট্রন আছে। তোমরা সবাই জানো হাইড্রোজেনে একটা ইলেকট্রন আছে আর হিলিয়ামে দুটো ইলেকট্রন আছে। তাহলে সবাই চায়, আমরা জানি নিষ্ক্রিয় গ্যাসগুলো হলো আইডল। যেমন আমাদের কেমিস্ট্রি টিচার যারা সবাই টার্গেট থাকে যে এবছর যে নোবেল পুরস্কার পেলো ওর মতো নলেজেবল হওয়া, তাই না? তাহলে কেমিস্ট্রি টিচারদের কাছে আইডলকে যে ওই বছর কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার কে পেয়েছে, অথবা উনি যে বিষয় নিয়ে গবেষণা করেন, রিসার্চ করেন, ওই বিষয়ে নোবেল পুরস্কার কে পেয়েছে, ওর মতো নলেজেবল কাজ করা, নাকি এটা টার্গেট। ওকে, আবার ফিজিক্সের ওনারা চিন্তা করে যে ফিজিক্সে নোবেল পুরস্কার কে পেয়েছে, ডাক্তাররা চিন্তা করে ডাক্তারিতে নোবেল পুরস্কার কে পেয়েছে, ইকোনমিস্টরা চিন্তা করে ইকোনমিক্সে নোবেল পুরস্কার কে পেয়েছে। ওই টাইপের কাজ করা, ওই টাইপের কাজ নিয়ে ওয়ার্ল্ডবাসীর সামনে, বিশ্ববাসীর সামনে হাজির হওয়া, তাহলে হলো এটাই হলো ওদের কাছে আইডিয়াল যারা নোবেল পুরস্কার পায়। এখানেও তাই, তুমি যখন পর্যায় সারণীতে যাবা নিষ্ক্রিয় গ্যাসগুলো হলো সকল মৌলের জন্য আইডিয়াল। ওকে, সবাই চায় যে ওর মতো হতে। হ্যাঁ, তাহলে এই জন্য আমি তোমাকে বললাম ওর নিকটতম নিষ্ক্রিয় গ্যাস কোনটা। ওকে, তাকে হাইড্রোজেনের দিকে, হাইড্রোজেনে কয়টা ইলেকট্রন আছে? একটা। তাহলে ওর নিকটতম নিষ্ক্রিয় গ্যাসে আছে দুটো ইলেকট্রন। ওকে, তাহলে 1 থেকে 2 এ যেতে গেলে ওকে হয় একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে অথবা একটা ইলেকট্রন শেয়ার করতে হবে। হ্যাঁ, তাহলে এই যে 1 থেকে 2 একটা ইলেকট্রন, যে কটা ইলেকট্রন হবে ওটাই তার যোজন। অক্সিজেনে যদি যাও, অক্সিজেনে দেখো 8টা ইলেকট্রন আছে। ওর নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হলো নিয়ন। ওর মতো হতে গেলে তাকে আরো 2টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, এই জন্য অক্সিজেনের যোজনী 2। ঠিক আছে, ওকে। তারপরে আসো ক্লোরিনে, দেখো ক্লোরিনে 17টা ইলেকট্রন থাকে, সবাই জানো এগুলো। তাহলে ক্লোরিনের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হলো আর্গন। ওর মতো হতে গেলে ওকে একটা ইলেকট্রন গ্রহণ করতে হয়, এই জন্য ওর যোজনী 1। তাহলে আমরা শিখে গেলাম কার যোজনী কত। হাইড্রোজেনের যোজনী হলো 1, অক্সিজেনের যোজনী হলো 2, ক্লোরিনের যোজনী হলো 1। ওকে, তাহলে দেখো তুল্য ওজনটা কি করে বের করব। হ্যাঁ, ওই যোজনীটাই হলো ওর ভিত্তি, হচ্ছে ওর তুল্যতা বের করার স্কোপ। তাহলে আমরা জানি অক্সিজেন পরমাণু ভর, আমি বলছি সবগুলোকে পারমাণবিক ফর্মে চিন্তা করতে হবে। হাইড্রোজেন পরমাণু হলো H লিখি, অক্সিজেন পরমাণুকে O লিখি, ক্লোরিন পরমাণুকে Cl লিখি। ওকে, আচ্ছা এখন আসো অক্সিজেনের পারমাণবিক ভর কত, অর্থাৎ একটি অক্সিজেন পরমাণুর ভর কত? 16। তাহলে ওর যোজনী তো 2, তাহলে 16 কে এখন 2 দিয়ে ভাগ করো, 8 পেয়ে গেছো। কি ক্লিয়ার? তাহলে যোজনী যদি বেশি হয়, একের বেশি হয়, তাহলে পারমাণবিক ভরকে ওই যোজনীর সংখ্যাটা দিয়ে ভাগ করলেই তুমি তার তুল্য ওজন পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই যে তুল্যতা বের করার স্কোপ, এটা আবার বলছি, যদি তুমি দেখো একটা পরমাণুর ভর কত, যেমন অক্সিজেনের পারমাণবিক ভর হলো কত আমার জানা আছে, এটা হলো 16। ওকে, তাহলে ওর যোজনী হলো 2। এখন তুল্যতা হিসাব করার জন্য ওর যোজনী 1 এর জন্য কত হয় সেটা হিসাব করতে হবে। ঠিক আছে, তাহলে 2 এর জন্য যদি হয় 16, 1 এর জন্য হবে 8, এই জন্য এটা হয়েছে 8। ক্লিয়ার? আর ক্লোরিনের যত যোজনী 1, ওর পারমাণবিক ভর 35.5, এই জন্য ওকে কিছু দিয়ে ভাগটা করতে হয় নাই। ক্লিয়ার? তুল্য ওজন কি করে বের করবা? তাহলে যে কোনো বস্তুর তুল্য ওজন তুমি এভাবে বের করবা। আর অণুর ক্ষেত্রে এই যে আণবিক ভর বের করবা এবং দেখবা ওর মধ্যে কয়টা হাইড্রোজেন আছে, আর যদি হাইড্রোজেন না থাকে তাহলে তুমি দেখবা কয়টা অক্সিজেন আছে, কত গ্রাম অক্সিজেন আছে, এবং তুমি সেখান থেকে 8 গ্রামের জন্য বের করে ফেলবা। ওকে, ক্লোরিনের যদি থাকে তাহলে 35.5 এর জন্য বের করবা। ওকে, এইভাবে। এখন আসো, এটা হলো সিম্পল বিক্রিয়াগুলোর ক্ষেত্রে। ওকে, আমি বুঝতেছি না একটু ফাস্ট আঁকছি কিনা। ওকে, আমি আরেকটু স্পিড কমিয়ে দিচ্ছি, তোমাদের কাছে হয়তো এটা একটু কঠিন মনে হবে, কিন্তু এই লেকচারগুলো ভিডিওতে থাকবে। হ্যাঁ, বেশ বড় চ্যাপ্টার, অনেক অঙ্ক করতে হবে। হ্যাঁ, সো আমি একটু স্পিড বাড়িয়েছি। আচ্ছা, তোমাদের কোনো সমস্যা নেই, ভিডিও তো থাকবে, তোমরা ঢাকা কলেজের ওয়েবসাইট থেকে পেয়ে যাবা। এটা বারবার রিপিট করলেই তোমার মাথায় এটা ঢুকে যাবে, এটা এমন কোনো কঠিন বিষয় না। হ্যাঁ, আমি মনে করি তোমরা আমাদের চেয়ে অনেক অনেক বেশি ভালো ব্রেন, সো তোমরা এটা ইজিলি বুঝে যাবে, এটা এমন কোনো কঠিন কাজ না। আমি শুধু হিন্টসটা দিয়ে দিচ্ছি কি করে আগাবা, ট্র্যাকে তুলে দিচ্ছি আমি। ওকে, এখন আসো, আমি যে বিষয়টা এক্সপ্লেইন করলাম তুল্য ওজন বের করার, এটা হলো যেখানে জারণ বিজারণ বিক্রিয়া ঘটে না সেই সিস্টেমের জন্য। ওকে, যেখানে জারণ বিজারণ বিক্রিয়া ঘটে সেই ক্ষেত্রে তুল্য ওজন বের করাটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, এই 1 মিনিটে বলে ফেলে তুমি বুঝে যাবে, এটা আমি টেনে আসছি এটা। আসো, তাহলে আমাকে এখন বের করতে হবে কোন জায়গাটায় জারণ বিজারণ বিক্রিয়া ঘটে, কোন জায়গাটায় জারণ বিজারণ বিক্রিয়া ঘটে না। ওকে, আসো আমি একটা एग्जांपल দেই, এগুলো আমি মুছে ফেলছি, তোমরা ভিডিওতে সব পেয়ে যাবে। আচ্ছা, ধরো আমি একটা বিক্রিয়া লিখি, তোমরা সবাই যে বিক্রিয়াটা জানো সেটাই লিখি। সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl, দুনিয়ার সবচেয়ে সহজ বিক্রিয়া। ওকে, তাহলে সবাই জানো, এটাকে ভেঙে ফেলো, এটাকে ভেঙে ফেলো। হ্যাঁ, আমি অলওয়েজ ক্লাসে বলি ওপেন হার্ট সার্জারি করি আমরা, একদম মাঝখানে কেটে ফেলি। ওকে, কেটে ফেললাম। তাহলে এটাতে এটা প্লাস, এটা মাইনাস,
মাইনাস, এটা প্লাস এটা মাইনাস। হ্যাঁ, বিক্রিয়া কিন্তু মুখস্থ করবো না, সাবধান, কোনো বিক্রিয়া মুখস্থ করা যাবে না, কোনো ইকুয়েশন মুখস্থ করা যাবে না। ক্লিয়ার? কারণ এটা এমন না যে এই বিক্রিয়াটা প্রথম বের করেছে উনি ওনার পরিবারের সকলের সাথে ঘুমিয়েছে আর রাত্রেবেলা স্বপ্ন দেখেছে, সকালবেলা এসে ক্লাসে করেছে। নো, ঠিক আছে, এটা উনি চিন্তা ভাবনা করে বের করেছে। ওনার চিন্তাটা তোমার যুক্তির সাথে মিলিয়ে নিতে হবে, এটাই হলো তোমার কাজ, এটাই হলো সায়েন্স। ক্লিয়ার? ভেবো না যে উনি তো রাতে ওনার পরিবারের সকলের সাথে ঘুমিয়েছে, ভালো ভালো মানুষ ছিল, ওর মধ্যে মনে হয় দু একজন ফেরেশতাও ছিল, কাজে স্বপ্নে দেখে সকালবেলা এসে বলে দিয়েছে। নো, ঠিক আছে, এটা লজিক্যাল, তোমাকে লজিক দিয়ে বুঝতে হবে। ওকে, আসো তাহলে এই বিক্রিয়াটা কি হবে দেখো তো। প্রথমটার ক্যাটায়ন, দ্বিতীয়টার অ্যানায়ন। আমি যদি প্রথমটার ক্যাটায়নের সাথে দ্বিতীয়টার ক্যাটায়ন দিয়ে দিই, তোমরাই জানো কুলম্বের সূত্র অনুসারে একটা পজিটিভ চার্জ আর একটা পজিটিভ চার্জে কি করবে? রিপালশন করবে, বিকর্ষণ করবে। সো কাছেই যেতে পারবে না, কি মেরে ফেলে দিবে। ক্লিয়ার? সো এটার পজিটিভ চার্জের সাথে আসবে এটা নেগেটিভ চার্জ, আমরা লিখি NaCl প্লাস এটার পজিটিভ চার্জের সাথে আসবে এটা পজিটিভ এটা নেগেটিভ, আবার এটা পজিটিভ এটা নেগেটিভ। সো তুমি বিক্রিয়া লিখে ফেলতে পারছো H2OH প্লাস আর OH প্লাস মিলে আমরা জানি কি হয়? পানি হয়। সো আমরা লিখে ফেললাম বিক্রিয়াটা। ওকে, এখন আসো জারণ বিজারণ বিক্রিয়ায় অলওয়েজ জারণ মান পরিবর্তিত হয়। আমি আর দুইটা লেকচার পরেই হয়তো ওদিকে চলে যাব, দুই তিনটা লেকচার পরে তখন আরো পাবা। বাট এখন যতটুকু বলছি এটা তোমার স্কুলের নলেজ আছে, তুমি এটুকু বুঝবা, এটুকু আমি বলে দিচ্ছি। আমি আবার জারণ বিজারণ তোমাদের শেখাবো আলাদা করে, হ্যাঁ, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখন আসো, এখানে আমরা দেখতেছি সোডিয়ামের জারণ মান কত? +1। এখানেও দেখো সোডিয়ামের জারণ মান হলো +1। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো ক্লোরিনের জারণ মান কত? -1। এখানেও দেখো ক্লোরিনের জারণ মান -1। এখানে দেখো হাইড্রোজেনের জারণ মান কত? H+, এখানেও হাইড্রোজেনের জারণ মান H+। এখানে অক্সিজেনের জারণ মান 2-, এখানেও অক্সিজেনের জারণ মান 2-। তাহলে আমরা যদি পুরো বিক্রিয়াটা অ্যানালাইসিস করি, আমরা দেখছি এই বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে কোনো মৌলেরই জারণ মান চেঞ্জ হয়নি, কোন একটা আয়নেরই জারণ মান, কোন একটা রাসায়নিক সত্তারই জারণ মান চেঞ্জ হয় নাই। যদি কোনো বিক্রিয়ায় কোনো রাসায়নিক সত্তারই জারণ মান পরিবর্তিত না হয়, সেই বিক্রিয়াটাকে জারণ বিজারণ বিক্রিয়া বলা হয় না। ক্লিয়ার সবাই? আবার বলছি, যে সকল বিক্রিয়ায় কোনো রাসায়নিক সত্তারই জারণ মান পরিবর্তিত হয় না, সেই সকল বিক্রিয়াকে বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া বলা যাবে না। সেই সকল বিক্রিয়াকে জারণ বিজারণ বিক্রিয়া বলা যাবে না, যেহেতু এখানে কারোরই জারণ মান পরিবর্তন হয় না, জারণ মান অপরিবর্তনীয়। টোটাল বিক্রিয়াতে বিক্রিয়ক এবং উৎপাদ সব জায়গায় জারণ মান অপরিবর্তনীয়। সো এটাকে আমরা জারণ বিজারণ বিক্রিয়া বলতে পারি না। সো আমাদের যে একটু আগে যে আমি তুল্যজনের সংজ্ঞা দিয়েছি, এটা ছিল যে সকল বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া ফলো করে না, যেমন এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া নয়, সো এটাকে আমরা বলবো না। হ্যাঁ, ওই বিক্রিয়ার জন্য, ওই সকল সত্তার জন্য আমার ওই সংজ্ঞাটা প্রযোজ্য। ক্লিয়ার? এখন আসো, যে সকল বিক্রিয়ায় জারণ মানের পরিবর্তন হয়, যেমন ধরো তোমাকে আমি একটা সত্তা দিলাম KMnO4, কালকে আমাদের एग्जांपल ছিল পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ওকে, তুমি যদি এটার সঙ্গে সালফিউরিক অ্যাসিড দাও, কি দাও? সালফিউরিক অ্যাসিড দাও, এবং ধরো এটার সাথে তুমি ফেরাস সালফেট দিলা, এরকম বিক্রিয়া আমাদের সামনে আসবে। আমি পুরো বিক্রিয়া অ্যানালাইসিসে যাব না, তাহলে তো কভার করতে পারবো না আজকে। জাস্ট এটার মূল কথাটা বলবো, তুল্য ওজন বোঝানোর জন্য যেটুকু দরকার সেটা বলবো। হ্যাঁ, তাহলে খেয়াল করো, এই বিক্রিয়া, এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে, এখানে কেন্দ্রীয় মৌল পটাশ ম্যাঙ্গানিজ, এটা জারণ মান হলো +7। ওকে, এখান থেকে যে প্রোডাক্ট হয় সেটা হলো ম্যাঙ্গানিজ সালফেট, MnSO4 আমি লিখলাম। এখানে ম্যাঙ্গানিজের জারণ মান হলো 2+, এখানে ম্যাঙ্গানিজের জারণ মান হলো 7+। আমরা এভাবে লিখি, ক্লাসটা পরে লিখি, এখন এটাই হলো স্ট্যান্ডার্ড, আমরা এটাই ফলো করি। ওকে, তাহলে ম্যাঙ্গানিজের জারণ মান হলো 7+, পটাশিয়াম পারম্যাঙ্গানেটে, আর প্রোডাক্টে যে ম্যাঙ্গানিজ সালফেট উৎপন্ন হয় সেখানে ম্যাঙ্গানিজের জারণ মান হলো +2। ওকে, তাহলে আমি কি দেখতে পেলাম? বিক্রিয়ক থেকে উৎপাদে যখন অগ্রসর হলাম, জারণ মান কত পরিবর্তন হলো? 7 থেকে 2 এসেছে, অর্থাৎ 5 কমে গিয়েছে। তার মানে এই ম্যাঙ্গানিজ 5টা ইলেকট্রন গ্রহণ করেছে। কি করেছে? 5টা ইলেকট্রন গ্রহণ করেছে। এখন হলো জারণ বিজারণ বিক্রিয়ায় তুমি যখন তুল্য ওজন বের করবা, তখন নিয়ম হলো তোমাকে দেখতে হবে এই জারণ বিজারণ বিক্রিয়ায় কতটা ইলেকট্রন পরিবর্তন হয়, কতটা ইলেকট্রন সে দান বা গ্রহণ করে। ওই যৌগটার আণবিক ভরকে অত সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। তাহলে তোমাকে যদি আমি বলি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য ওজন কত, তাহলে KMnO4 এর তুল্য ওজন হবে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ভর, KMnO4 এর ভর ডিভাইডেড বাই 5। এই 5 কোথা থেকে আসলো? ওই যে 5টা ইলেকট্রন সে গ্রহণ করেছে। ক্লিয়ার? তুমি যদি পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে যাও, ওখানে দেখো 6টা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে ওটাকে 6 দিয়ে ভাগ করতে হয়।
তাহলে আবার বলছি মূল কথা কি, তুমি জারণ বিজারণ সিস্টেমে জারক বিজারকের জন্য তোমাকে হলো কি বের করতে হবে, তোমাকে দেখতে হবে ওই ওই যে ওখানে যৌগটার মধ্যে যে কেন্দ্রীয় মৌল আছে ও কয়টা ইলেকট্রন দান বা গ্রহণ করে, সেই সংখ্যাটা দিয়ে ওকে ভাগ করলে ও তুল্য ওজন পেয়ে যায়। মোটামুটি এইটুকু তোমার মাথায় থাকলে জীবনে আর আটকাবে না, ঠিক আছে? তাহলে আমরা তুল্য ওজন বের করা একটু কভার করলাম, এটা চলে গেলাম। এখন আসো আমরা চলে যাই অন্য যে আমাদের পদ্ধতি আছে সেটা দেখতে। ওকে, আচ্ছা আমরা আবার আপনাদের এই পিপিএম এবং পিপি আসি। আমাদের মোটামুটি সবগুলোই কভার হয়েছে, ঘনমাত্রা প্রকাশের পদ্ধতি যতগুলো আছে সবগুলোই কভার হয়ে গেল আমাদের। এখন আসো আমাদের এই যে পিপিএম পিপিবি বললাম আমরা একটু আগে, ওখানে বলতে গিয়ে একবার আমরা লিখেছি 1 মিলিগ্রাম পার লিটার। হ্যাঁ, আচ্ছা অনেক সময় আবার ধরো আমি লিখলাম 2% সলিউশন, 2% দ্রবণ, এরকম লিখলাম। হ্যাঁ, তুমি দেখবা প্রচলিত রীতিগুলোর মধ্যে আছে এখানে এরকম দেওয়া থাকে W/V অথবা দেওয়া থাকে V/W অথবা দেওয়া থাকে V/V। এই যে দ্রবণের ক্ষেত্রে এই নোটেশন গুলো দেওয়া থাকে। হ্যাঁ, এটা দিয়ে কি বুঝবা? এটা দিয়ে তোমাকে বুঝতে হবে যে W মানে হলো ভর, ওকে, ওজন। তাহলে ভর, আর V মানে হলো ভলিউম। তার মানে এখানে হলো ভর বাই আয়তন, এখানে হলো ভর বাই, এটা হলো আয়তন বাই ভর, আর এটা হলো আয়তন বাই আয়তন। হ্যাঁ, তাহলে V/V অনেক সময় এটা দেওয়া থাকে। এটা দিয়ে কি বোঝানো হয়? তোমাকে এই প্রচলিত টার্মগুলোর সাথে নোটেশনগুলোর সাথে পরিচিত থাকতে হবে। যে W/V বললে বুঝতে হবে যে দ্রবণের আয়তনটা আছে লিটার বা মিলিলিটার এককে, আর দ্রবটা আছে আমাদের হলো ভর এককে, W/V। তাহলে ভর বাই আয়তন, এটা হলো আয়তন বাই ভর, আর এটা হলো আমাদের আয়তন বাই আয়তন। এই যে এগুলো হলো কিটা, এটা আমরা ক্লিয়ার করলাম। হ্যাঁ, এখন আসো আমরা একটু অঙ্কতে চলে যাই। আমাদের পরের স্লাইডে অঙ্কটা আছে, তোমরা কোশ্চেনে খেয়াল করো, স্লাইডে দেখতে পাবো কোশ্চেন। আমরা একটু ওখানে চলে যাই। আসো আমরা কিছু অঙ্ক করি, অঙ্কগুলো করলে তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে। আসো আমরা একটু অঙ্কতে যাই। আচ্ছা দেখো, একটা কোশ্চেন আছে তোমাদের যে পরীক্ষাগারে 250 ml 0.5 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুতির জন্য কি পরিমাণ সোডিয়াম কার্বনেট প্রয়োজন হবে। দেখো এই যে চলে আসছে আমাদের। হ্যাঁ, কি বলছি আমরা, পরীক্ষাগারে আমাকে কত ml দ্রবণ বানাতে হবে। আচ্ছা, কত ml দ্রবণ বানাতে হবে আমাদের কোশ্চেনটা একটু খেয়াল করি। হ্যাঁ, পরীক্ষাগারে 250 ml 0.5 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ, আমি লিখে দেই 200, তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ 250 ml 0.5 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ বানানো। তাহলে কতটুকু সোডিয়াম কার্বনেট তোমাকে মেপে নিতে হবে। হ্যাঁ, সো স্লাইডটা থাকলেই তোমাদের সামনে ভালো হবে। আমি স্লাইডটা দিয়ে দিচ্ছি। ওকে, স্লাইডটা যদি আসে তাহলে তোমাদের কোশ্চেনটা বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এই যে স্লাইডটা এখন দেখতে পাচ্ছ আশা করি। আমি এখানে খুব শর্ট ফর্মে লিখলাম, কারণ এইটুকু ইনফরমেশন ছাড়া তো আমি অঙ্ক করাতে পারবো না। হ্যাঁ, তাহলে তোমার টার্গেট কি, আমি তোমাকে বলে দিলাম 250 ml 0.5 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরি করো। তাহলে তুমি ব্যালেন্সে গিয়ে কতটুকু সোডিয়াম কার্বনেট মেপে নিবা, সেটাই হলো তোমার এই কাজ এটা। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখো এখানে এককটা দেওয়া আছে মোলার একক। তাহলে তোমাকে সূত্র লিখতে হবে মোলার একক। কতদিন আমরা সূত্র শিখেছি যে S = যেহেতু এখানে মিলিলিটার এককে আছে, সো আমি মিলিলিটারের সূত্রটা লিখব 1000 m বাই ক্যাপিটাল MV। তাহলে তুমি এখানে লিখে ফেলবা এই যে সূত্র, এটা আমরা গতকাল শিখেছি। এই সূত্র কি করে আসে আমরা এক্সপ্লেইন করেছি। তাহলে S = 1000 m বাই ক্যাপিটাল MV। ওকে, এখন আমাকে বের করতে বলছে কি কতটুকু সোডিয়াম কার্বনেট লাগবে। তার মানে সোডিয়াম কার্বনেটের ভর বের করতে হবে। কি বের করতে হবে? ভর, অর্থাৎ m বের করতে, স্মল m টা। তাহলে আমি ইকুয়েশনটাকে এইভাবে করে নেই যে এখান থেকে আমি একটু চেঞ্জ করে নিই, m = SMV/1000। এটা লিখবো আমি, বুঝছো? ওকে, তাহলে আমরা কি লিখবো খেয়াল করো। আমি অপ্রয়োজনীয় কোনো কথা লিখবো না, এটা তোমার মেমোরিতে আছে বা তুমি এটা জানো, হিসাব নিকাশ। তুমি ডাইরেক্ট এটা লিখে দাও যে আমরা জানি, এই যে আমরা জানি স্মল m = SMV/1000। তুমি এটা রিলেশনটা জানো। হ্যাঁ, ওকে, তাহলে এখন তুমি এখানে লিখবা, এখানে S equals হলো তোমার দেওয়া আছে কত মোলার, 0.5 মোলার। ক্যাপিটাল M equals সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত তোমরা জানো, 106। ওকে, একক লেখার দরকার নাই। আর V হলো তুমি খেয়াল করো কত মিলিলিটার, 250 মিলিলিটার লিখলাম। তাহলে স্মল m equals what? ওকে, হয়ে গেল। তাহলে তুমি প্রথম লাইনে সূত্রটা লিখবা। ওকে, তুমি চাইলে এটা অধিক নিয়ম করতে পারো। ওকে, তোমার যেইভাবে সুবিধা মনে হয়।
তুমি যদি এটা মনে হয় তোমার কাছে একটু টাফ, যে আমি যত স্টুডেন্টদের ডিল করেছি এই পর্যন্ত ম্যাক্সিমাম হলো সূত্র দিয়ে করতে কনভিনিয়েন্ট ফিল করে, হ্যাঁ, বাট তোমার কাছে যদি ঐকিক নিয়মটা বেশি ভালো মনে হয়, ইউ মাস্ট ফলো দ্যাট রুল, ওকে? এইটাই ফলো করতে হবে এরকম না, তোমাকে হলো কাজটা সেরে যেতে হবে। আমি তোমাকে বললাম ঢাকা থেকে চিটাগাঙে চলে যাও, তুমি কি বাসে গেলে নাকি প্লেনে গেলে নাকি ট্রেনে গেলে, এটা ইম্পর্টেন্ট না, ওকে? তোমার যেটা সুবিধা মনে হয় তুমি সেটাই ফলো করবা, হ্যাঁ? এখানে এমন না যে এই নিয়মে ফলো করলে নাম্বার বেশি, ওই নিয়মে ফলো করলে নাম্বার কম, নো, এরকম কোনো ধরা বাঁধা নিয়ম নাই, ওকে? তাহলে আমরা প্রথম লাইনে সূত্র লিখলাম, আমরা জানি m ইকুয়ালস smd বাই 1000। এখন আমি এইখান থেকে ভ্যালুগুলো বসাই, দেখো s এর মান কত 0.5 ইনটু m এর মান কত 106 ইনটু v এর মান কত 250 বাই 1000। ওকে, তাহলে তুমি যদি এটা করো ক্যালকুলেটরে, আমার কাছে তো ক্যালকুলেটর নাই, আমি মোবাইল দিয়ে একটু করে নেই, করে আমরা রেজাল্টটা বসানোর চেষ্টা করি। ওকে, আসো, তাহলে হলো আমরা লিখলাম কত 0.5 ইনটু হলো 106 ইনটু হলো 250, ওকে, ইকুয়ালস ডিভাইডেড হলো আমার 1000। তাহলে কত পেয়ে গেলাম 13.25 গ্রাম, 13.25 গ্রাম, 13.25 গ্রাম, এই যে এটাই আমার आंसर হয়ে গেল। ওকে, তাহলে তুমি টোটাল অঙ্কটাকে কয় লাইনে শেষ করে দেওয়ার চেষ্টা করবা? 3 লাইনে, ওকে? প্রথমে থাকবে আমরা জানি সূত্রটা কি, তারপর হলো ভ্যালুগুলো দেখবা এবং দেখবা এককের সাথে সূত্র ম্যাচ হয়েছে কিনা, হ্যাঁ? যেমন এখানে যদি লিটার হতো তাহলে কিন্তু আমি নিচে 1000 দিতাম না, আমাদের কালকে সূত্র যেটা ছিল s m/md, ওই সূত্রটা ফলো করতাম। সো তুমি এইভাবে যে s এর মান 0.5, কোশ্চেনে দেওয়া আছে 0.5 বললাম, ক্যাপিটাল M সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 106 আর টোটাল দ্রবণের আয়তন হলো 250 ml, আমি সেটা বসিয়ে দিলাম, নিচে 1000 ক্যালকুলেশন করে রেজাল্ট পেয়ে গেলাম। ক্লিয়ার সবাই? আমার মনে হয় এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আমরা নেক্সট আরেকটা অঙ্কতে যাই, ঠিক আছে? এরকমই অঙ্ক আমাদের আরেকটা এই ধরনের আমরা যাই, এগুলোতে যাই, হ্যাঁ? এই ধরনের অঙ্কই তোমরা বেশি পাবা, দেখবা এগুলাই বেশি আসে। ওকে, এখন আসো আমরা ppm এর একটা অঙ্ক করি, হ্যাঁ? তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ, আমি একটু পড়ে নিচ্ছি স্লাইড থেকে। পরীক্ষাগারে একটি দ্রবণের গায়ে লেখা আছে 5 গ্রাম ফেরাস সালফেট পার 500 মিলিলিটার, হ্যাঁ? আমি ডাটাটা তুলছি, অঙ্ক থাকবে, স্লাইড থাকবে তোমার সামনে, এটা আমরা সরাচ্ছি না, এটা ফলো করো, আমি শুধু ডাটাটা একটু তুলে নিই, হ্যাঁ? ওকে, তাহলে এটা আমি মুছে করলাম, আমরা নেক্সট যাই। খুবই চমৎকার অঙ্ক, এবং এই ধরনের অঙ্কই তোমার বেশি থাকে, এবং ইন ফিউচারে কেমিস্ট্রি যত অ্যাডমিশন টেস্ট আছে ওগুলো তো দেখবা এই ধরনের অঙ্কই থাকে, হ্যাঁ? তাহলে 5 গ্রাম ফেরাস সালফেট পার 500 মিলিলিটার, আমি লিখে দিলাম 5 গ্রাম ফেরাস সালফেট পার 500 মিলিলিটার দ্রবণ। ওকে, এটা একটা ডাটা দেওয়া আছে। এখন এখান থেকে তোমাকে বের করতে বলা হয়েছে উক্ত দ্রবণে আয়রনের ঘনমাত্রা ppm এ হিসাব করো। খেয়াল করো, এখন বলছে এখান থেকে আয়রনেরটা বের করতে বলছে, আয়রনের ঘনমাত্রা ppm এ হিসাব করো, কিন্তু ডাটা দেওয়া আছে, দেখো তোমাকে একটু হিসাব করো। তোমাকে সুবিধা করে দিয়েছে যে ফেরাস সালফেটের ভর কত এটা দিয়ে দিয়েছে, হ্যাঁ? কত আমি একটু লিখে দিই, ফেরাস সালফেট হলো আমাদের, ফেরাস সালফেট হলো ভর কত দেওয়া আছে 151.9 গ্রাম পার মোল, আর হলো আয়রনের ভর দেওয়া আছে তোমার 55.85। ওকে, এখন আসো, এটা কিন্তু খুব কমন একটা মূল আয়রনেরটা, হ্যাঁ? ওকে, তাহলে তোমাকে যে পরীক্ষায় সব সময়, আমি একটু উদার, এজন্য আমি তোমাকে ভ্যালুটা দিয়ে দিয়েছি, বাট সবাই যে দিয়ে দেবে তা না, এই সবগুলো কিন্তু তোমাকে হিসাব করে বের করে ফেলতে হবে। তুমি জানো আয়রনের ভর হলো 55.85, সো তুমি এটা লিখলা 55.85, তুমি এটা কি করে বের করবে এটা আমি একটু দেখে দিচ্ছি, হ্যাঁ? ফেরাস সালফেটেরটা, তাহলে ফেরাস সালফেটের ভরটা কি করে হিসাব করব আমি এটা দেখিয়ে দিচ্ছি। আয়রনের হলো 55.85 প্লাস সালফারের হলো 32 প্লাস অক্সিজেনের হলো 16 ইনটু 4, এই যে এটা হিসাব করলে তুমি পেয়ে যাবে, দেখবে 151.9 চলে আসবে। এই যে এইভাবে করতে হয়, হ্যাঁ? এগুলো কোনো টাফ ডিল না, ভেরি সিম্পল ডিল, হ্যাঁ? এটা নিয়ে আমাদের ওরিড হওয়ার কিছুই নাই। আচ্ছা, এখন এখানে যেটা ফলো করতে হবে, তোমাকে দেখতে হবে ডাটা দেওয়া আছে ফেরাস সালফেটের জন্য, ওকে, কিন্তু তোমাকে বলছে আয়রনের ঘনমাত্রা হিসাব করো। ধরো আমি তোমাকে বললাম তোমার ওজন হলো 60 কেজি, তোমার মাথাটার ওজন কত, ওকে? আমি কিন্তু তোমার ফুল বডির ওজন বলে দিয়ে আবার এটা জিজ্ঞেস করব না, হ্যাঁ? এখন আমাদের হলো এই ফেরাস সালফেটের মধ্যে একটা উপাদান হলো আমাদের Fe, এটার ঘনমাত্রা ppm এ হিসাব করতে হবে, ওকে? তাহলে আসো আমরা একটু যাই এটা করার জন্য, আমরা একটু যাই কি করে করব, হ্যাঁ? আমাদের এই ভ্যালু দুটো দেওয়া আছে, এটা থাকুক। এখন আসো আবার ppm এ আমরা চলে যাই। ppm এর সংজ্ঞা ছিল আমাদের
তোমাদের মনে আছে কিনা তোমাদের ppm ইকুয়ালস হলো 1 মিলিগ্রাম পার লিটার। ওকে, তাহলে তোমাকে ডাটাটাকে নিতে হবে মিলিগ্রাম পার লিটারে, এই ফরম্যাটে তোমাকে বিবেচনা করতে হবে। খেয়াল করো এখানে আছে 5 গ্রাম ফেরাস সালফেট 500 ml, তাহলে তুমি এটাকে ওই নিচেরটাকে আগে হিসাব করো, নিচেরটাকে আগে মাথায় নাও। নিচে আছে 500 ml কিন্তু এখানে আছে 1 লিটার, তাহলে কি করলে এটা ডাবল 1 লিটারে চলে যাবে 2 দিয়ে গুণ করলে। সো ওকে, তাহলে আমরা লিখি 5 গ্রাম ফেরাস সালফেট পার 500 ml দ্রবণ। ওকে, এটাকে সমান সমান লিখতে পারি, দেখো তো এটা 500 ml, 1 লিটার করতে গেলে আমাকে কত করতে হবে 1000, তাই না? তাহলে এটাকে 2 দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে আমি এখানে লিখে ফেলি 1000 ml দ্রবণ, এটাকে 2 দিয়ে গুণ করলাম, তাহলে এই পাশেরটাকে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটাকে লিখতে পারো 10 গ্রাম ফেরাস সালফেট। ওকে, দেখো আমাদের মোটামুটি ppm এর একটা ফর্মে চলে গেল। হ্যাঁ, তাহলে এটাকে আবার তুমি আরেক লাইনে লিখতে পারো 10 গ্রাম ফেরাস সালফেট বাই হলো 1 লিটার দ্রবণ। ওকে, দেখো ppm এর নিচের অংশটুকু হয়ে গেল নাকি? আচ্ছা, এখন তুমি হিসাব করো, ওই যে তোমার ডাটা দেওয়া আছে, তোমার কিন্তু ফেরাস সালফেটের ppm বের করতে বলে নাই। ফেরাস সালফেটের ppm বললে এটাকে মিলিগ্রাম দিলে এত হয়ে যাবে নাকি? তাহলে ফেরাস সালফেটের ppm হলে হয়তো 10000 ppm, কিন্তু আমার তো কোশ্চেনে বলছে আয়রনের ঘনমাত্রা বের করো, নট ফেরাস সালফেট। ওকে, কোশ্চেনটাকে তোমাকে ফলো করতে হবে। ওকে, তাহলে আয়রনের জন্য আমাকে দেখতে হবে এই 10 গ্রাম ফেরাস সালফেটের মধ্যে কতটুকু আয়রন আছে, সেটাই হবে ওর ppm নাকি? ওকে, তাহলে এখন আসো আমরা এখন ওই যে এই জায়গাটা ক্লিয়ার করি। ওই যে খেয়াল করো 151.9 গ্রাম ফেরাস সালফেটের মধ্যে আয়রন আছে কত? 55.85 গ্রাম। তাহলে আমরা লিখি, এখানে লিখি যে 151, এখানে লিখি আবার 151.9 গ্রাম ফেরাস সালফেটে আয়রন সমান সমান 55.85 গ্রাম। ওকে, আমরা লিখলাম। তাহলে সুতরাং 1 গ্রাম ফেরাস সালফেটে আয়রন আছে কতটুকু? 55.85 বাই 151.9, তাহলে 10 গ্রামের মধ্যে কতটুকু আছে? এটা কিন্তু 10 হয়ে গেল। এই তাহলে ভ্যালুটা কত হচ্ছে আমরা একটু হিসাব করে নেই। আসলে আবার আমরা একটু ক্যালকুলেশন করে নেই। আমাদের হলো 55.85 ইনটু হলো 10 ডিভাইডেড হলো আমার কত? 151.9, তো হয়ে গেছে 3.676 আমি তো এটা লিখে ফেলছি। আচ্ছা, আবার লিখি 55.85 ইনটু হলো 10, ওকে, ডিভাইডেড হলো 151.9, তাহলে কত পেয়ে গেছি আমরা? 3. আচ্ছা, এত গ্রাম আমরা পেয়ে গেছি 3.6761 এত গ্রাম। ওকে, আচ্ছা, এখন আমাদের ppm এর সংজ্ঞা হলো আমরা পেয়ে গেছি আয়রন, তাহলে আমরা লিখতে পারি আমাদের 1 লিটার দ্রবণে আয়রন আছে এত গ্রাম পার লিটার। এটা হলো আয়রনের ppm কনসেন্ট্রেশন, আয়রনের কনসেন্ট্রেশন, আয়রন এর ঘনমাত্রা। ওকে, আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখন খেয়াল করো এটা আছে গ্রামে, এখন তোমাকে মিলিগ্রামে নিতে হবে, কারণ আমাদের সংজ্ঞা কি মিলিগ্রাম পার লিটার। আমার লিটার চলে আসছে কিন্তু মিলিগ্রাম এখন আসেনি, সো এটাকে আমি 1000 দিয়ে গুণ করি, তাহলে মিলিগ্রামে চলে যাবে। ওকে, তাহলে আমি পেয়ে গেলাম রেজাল্টটা। এটা কি লিখতে পারি আমরা? 3676.76 এত মিলিগ্রাম পার লিটার। হ্যাঁ, আমার এটা মিলিগ্রাম পার লিটার চলে গেল। সো আমি মিলিগ্রাম পার লিটার না বলে আমি এটাকে বলে দিতে পারি, এখানে এটা না লিখে আমি লিখব ppm। হয়ে গেল আমার ক্যালকুলেশন। আবার বলছি, আমি একটু রিভিউ করে দিই তোমাদের এটা। আসলে আমাদের কোশ্চেনে দেওয়া আছে ফেরাস সালফেট 500 ml এর মধ্যে কতটুকু আছে, এখান থেকে তোমাকে বের করতে হবে আয়রনের ঘনমাত্রা। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা জানি ppm এর ডেফিনিশনের নিচে থেকে 1 লিটার, এখানে আছে 500 ml দ্রবণ, তাহলে এই 500 ml কে আমি 1 লিটার বানানোর জন্য 2 দিয়ে গুণ করতে হবে। সো আমি উপরের সংখ্যাটাকে 2 দিয়ে গুণ দেব, নিচের সংখ্যাটাকে 2 দিয়ে গুণ দেব, এই জন্য লিখে দিলাম এখানে 10 গ্রাম ফেরাস সালফেট, এখানে 1000 মিলিলিটার।
1000 মিলিলিটার পরিবর্তে আমি লিখবো 1 লিটার, এটা কিছুই না, এটা থেকে যাবে। হ্যাঁ, এখন আমি ওই যে এখান থেকে আমার যে ডাটা দেওয়া আছে এই ডাটা থেকে ক্যালকুলেশন করব যে এই 10 গ্রাম ফেরাস সালফেটের মধ্যে আয়রন কতটুকু আছে। হ্যাঁ, তাহলে আমরা লিখলাম 151.9 গ্রাম ফেরাস সালফেটে আয়রন আছে সমান 55.85 গ্রাম। তাহলে 10 গ্রামের মধ্যে আছে এই পরিমাণ, এটা হলো গ্রাম। কিন্তু দেখো ppm এর ইকুয়েশনের মধ্যে যে ডেফিনিশনের মধ্যে আমরা শিখেছি সেটা হলো মিলিগ্রামে হবে। সো এই গ্রামটাকে মিলিগ্রামে নেওয়ার জন্য তুমি 1000 দিয়ে গুণ দিয়ে দাও, পেয়ে যাবে এত ppm। ক্লিয়ার? আমার মনে হয় এটা হয়ে গেল। আমরা এরপরে নেক্সট অঙ্কটাতে যাব, নেক্সট স্লাইডে যাই আমরা, এটা ক্লিয়ার হয়ে গেল। এই ধরনের অঙ্ক তোমরা এইভাবে করবা। হ্যাঁ, ওকে, নেক্সট আসো, আমরা নেক্সট যাই। নেক্সট স্লাইডে একটু দেখি কি আছে। ওকে, নেক্সট স্লাইডে তুমি যে অঙ্কটা দেখতে পাচ্ছ সেটা আছে, দেখো পরীক্ষাগারে একটি দ্রবণের গায়ে লেখা আছে 0.5 গ্রাম মোরেল লবণ। আচ্ছা, ওই যে দেখো 0. ডাটা যেটা দেওয়া আছে 0.5 গ্রাম মোরেল লবণ বাই 500 ml দ্রবণ, ওই যেটা। এখন তোমার কিসের ppm বের করতে হবে, হিসাবটা কিসের জন্য করতে হবে? আয়রনের জন্য, ওই আগের মতই। ঠিক আছে, আমার মনে হয় এটা তোমরা পারবা। শুধু মোরেল লবণের সংকেতটা যদি আমি লিখে দেই তাহলে পুরোটুকুই আগের মতো করে ফলো করে করবা। আমাদের আরো ইম্পর্টেন্ট অঙ্ক আছে, আমরা নেক্সট ডেতে কালকে এরপরে যখনই ক্লাস আসবে আমরা ওগুলা করব। আচ্ছা, তাহলে আমরা এখানে মোরেল লবণ কিভাবে লিখি? ফেরাস সালফেট, অ্যামোনিয়াম সালফেট, NH4 এটা একটা দ্বি লবণ, দুইটা লবণ একসাথে থাকে। ফেরাস সালফেট, অ্যামোনিয়াম সালফেট, এটার সাথে 6 অণু পানি। ওকে, তাহলে আমরা লিখে দেই .6H2O। মোরেল লবণের ভরটাও আমি তোমাকে দিয়ে রেখেছি, সেটা হলো 392 গ্রাম পার মোল। 392 গ্রাম পার মোল। তোমরা এটা ভর নিজেরাই বের করতে পারবা, কারণ সবগুলো উপাদানেরই ভর জানো তুমি। এগুলো অনেক সিম্পল, হিসাব না করার জন্য আমি এখানে তোমাকে দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করার জন্য। ওকে, আচ্ছা, তাহলে এখন আসো, এটা দেওয়া আছে নাকি ওই আগের মতই। দেখো এখানে আছে 0.5 গ্রাম, এখানে আছে 500 ml। ওকে, 0.5 গ্রাম 500 ml। তাহলে আমাদের ppm এর সংজ্ঞা লিখতে হয়েছিল মিলিগ্রাম পার লিটার, এই ফর্মে নিতে হবে নাকি। তাহলে আমরা লিখতে পারি লবণের পরিমাণ, আমরা লিখলাম এটা কত দেওয়া আছে কোশ্চেনে, 0.5 গ্রাম পার হলো 500 ml। তাহলে আগের মতই আমরা এটাকে লিটারে নেওয়ার জন্য 2 দিয়ে গুণ দিয়ে দেই। তাহলে এটাকে লিখতে পারি কত, দুই পাশে 2 দিয়ে গুণ দাও, 0.5 * 2 মানে হলো 1.0 গ্রাম বাই লিখতে পারি 1000 ml, বা এটাকে লিখতে পারো 1.0 গ্রাম বাই 1 লিটার। ওকে, হয়ে গেল আমাদের। এখন কোশ্চেন হলো এই 1 গ্রাম মোরেল লবণের মধ্যে আয়রন কত মিলিগ্রাম আছে সেটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। ওকে, আগের মতই। আচ্ছা, তাহলে আসলে এই যে ওখান থেকে লিখবো 92 গ্রাম মোরেল লবণে আয়রন ইকুয়ালস 55.85 গ্রাম। ওকে, সুতরাং 1 গ্রাম মোরেল লবণে আয়রন ইকুয়ালস 55.85 ডিভাইডেড বাই হলো 392 গ্রাম। ওকে, ইনটু 1, এত গ্রাম আয়রন, এত গ্রাম কি আয়রন। তাহলে তুমি যদি হিসাবটা করো তুমি পেয়ে যাবে হলো, আসো আমরা একটু করি, 55.85 ডিভাইডেড হলো 392 ইকুয়ালস হলো আমরা পেলাম 0.14। আচ্ছা, এত গ্রাম। হ্যাঁ, আচ্ছা, এটাকে আমি 1000 দিয়ে গুণ দিয়ে একবারে লিখে ফেলি ইনটু 1000, তাহলে মিলিগ্রামে চলে যাক, কারণ আমাদের আলটিমেটলি মিলিগ্রামে নিতে হবে। তাহলে আমরা পেলাম হলো 142.44744 এত মিলিগ্রাম পেয়ে গেছি। হ্যাঁ, ওকে, কত হলো আমাদের 142.4744 মিলিগ্রাম। ওকে, এত মিলিগ্রাম আয়রন আছে 1 লিটারে। তাহলে আমরা আয়রন ppm এখন পেয়ে গেলাম। সুতরাং দ্রবণে Fe এর ঘনমাত্রা তুমি এখন পেয়ে গিয়েছো, equals 142.4744 ppm লিখে ফেললাম, হয়ে গেল। এই হলো আমাদের এখানে आंसर হবে এটা।
ওকে, তাহলে এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে আমরা এইভাবে করব। হ্যাঁ, এই যে ppm আমার মনে হয় এখানে কারো কোনো সমস্যা থাকার কথা না। ওইটাকে আমি 1 লিটারে নিয়ে গেলাম, 1 লিটারের মধ্যে কতটুকু মোলের লবণ আছে সেটা বের করলাম। এখন আমাকে বুঝতে হবে এই মোলের লবণের মধ্যে কি পরিমাণ আয়রন আছে, ঠিক আছে, সেটা ক্যালকুলেশন করলেই তোমার হয়ে যাচ্ছে। এবং এককটা নিতে হবে কোন এককে, মিলিগ্রাম। কেন? কারণ ppm এর ডেফিনিশনই হলো মিলিগ্রাম পার লিটার। ওকে, সেই ফর্মে নেওয়ার জন্য আমরা এটা নিয়েছি। সো আমার মনে হয় আমাদের ক্লাস একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। তোমরা যদি এটুকুর মধ্যে কোনো সমস্যা থাকে আগের মতো করে আমাকে কমেন্টে জানিও, আশা করি তোমাদেরকে অ্যাড্রেস করার চেষ্টা করব। আর নেক্সট যেতে আরো ইম্পর্টেন্ট অঙ্ক আসবো, ওগুলা কিভাবে ইজিলি সলভ করবা। বারবার বলছি, একটা কোশ্চেন, অঙ্ক, সূত্র কিছুই মুখস্থ করতে হবে না, তোমাকে সবগুলো বুঝে বুঝে করতে পারবা। হ্যাঁ, ক্লাসটা ফলো করো, দেখা যাবে মুখস্থ বিদ্যা তোমার মাথা থেকেই চলে গেছে নাই। ওকে, এটাই হলো সায়েন্স, আমরা সেভাবে আগানোর চেষ্টা করব। তো আশা করি সবাই স্বাস্থ্য সুরক্ষা মেনে চলবে। আবার বলছি, বাসায় থাকো, স্টে এট হোম, ডোন্ট গো আউটসাইড ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি ফাংশন ইন দ্য আউটসাইড। ওকে, বাসায় থাকো, পড়াশোনা করো, সুন্দর সময়, এই সময়টা কাজে লাগাও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ভালো থাকো, নেক্সট ক্লাস আবার দেখা।